বিএসএফ তো সরাসরি এসে বিজেপির সঙ্গে আজকে রীতিমতো তর্কে জড়িয়েছে, বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল যেটা আছে বাংলাদেশের সঙ্গে ভারতের, লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল থেকে 800 মিটার ছেড়ে এই 200 মিটার ছেড়ে একটা কাঁটাতারের বেড়া হচ্ছে, সাধারণ বেড়া যেটা। কিন্তু সেটা কি ইন্দিরা মুজিব চুক্তিকে মেনে করা হচ্ছে? না না, এটা ইন্দিরা মুজিবের চুক্তির কিছু নয় তো, এটা তো আমি তো আমার লাইন অফ কন্ট্রোলে করছি না, আমি ভারতের সীমান্তে করছি। ব্যাপারটা বোঝো, তোমার জমি এই, তুমি জমির 2 ফুট ছেড়ে দিয়ে তুমি ভেতরে পাঁচিল দিচ্ছ। হ্যাঁ, এই একই কথা তো আমাদেরও আছে, এই একই কথা আমাদেরও আছে, কিন্তু বাস্তবতা ঘাটলে দেখা যায় লাইন অফ কন্ট্রোলের ঠিক কাছাকাছি এসেই কাজটা করা হচ্ছে। আমি আপনাকে ফুটেজটা দেখাচ্ছি। বলতে হবে, আমাকে বলতে হবে যে এখানে কাজ করতেছি আমি, আমাদের ডকুমেন্ট লাগবে, সাজা পেতে বলতেছে লাগবে, এটা লাগবে। আপনি যান এখানে 200 মিটার ছাড়া হচ্ছে না। আপনার সীমান্ত এলাকার জমি কোথায় ছাড়ো? তোমাদের কাগজ কোথায়? কাগজ কোথায়? লাইন অফ কন্ট্রোলের কাগজ কোথায়? কাগজের ব্যাপারটা তো আসছে, লাইন অফ কন্ট্রোল যেটা আঁকা আছে সেই কাগজটা কোথায়? এই কাগজটা আনার জন্য তো আগে বিজেপিকে, যখন এই পতাকা যখন এই হয়, মিটিং হয়, ফ্ল্যাগ মিটিং, তখন কাগজ যখন দেখাতে বলা হয় বাংলাদেশ তখন কাগজ দেখাবে না। আপনারা তো ফ্ল্যাগ মিটিং ডাকেনি নাই, আপনারা তো ফ্ল্যাগ মিটিং ডাকেনি নাই। বিজেপির ভেতর থেকে প্রশ্ন আসতেছে, বিজেপি বলতেছে যে বিএসএফ কাঁটাতারের বেড়া দিবে, ঠিক আছে, আগে তো বিজেপিকে জানাতে হবে, বিজেপিকে তো নোটিশ দিতে হবে যে আসেন আমরা আগে ফ্ল্যাগ মিটিং করি, কত মিটার দূরে থেকে আগে একটা টেবিল ওয়ার্ক হবে, তাই তো। তা বিজেপিকে তো ডাকেই নাই, নোটিফিকেশনই দেয় নাই, কোনো নোটিশই দেয় নাই, উইদাউট নোটিস। আপনি পুরো ভিডিওটা দেখলে বুঝতে যাবেন। আচ্ছা দেখাও ভিডিও দেখাও। আপনি করতে পারবেন না, কি বলেন আপনি? ফালতু কথা। আপনি এখানে কাজ করলে আমাকে বলতে হবে, এখানে আমাকে বলতে হবে যে এখানে কাজ করতেছি আমি। আপনি আন্দাজ মধ্যে সীমান্তে চলে আসবেন, এটা তো হবে না ভাই। আমার কথাটা কাছে, আমি যদি এখানে কাজ করি আপনাকে অবশ্যই অবগত করবো আমি। আর আপনি এখানে কাজ করলে 150 গজের ভিতরে আপনি করেন, আমি কিছু বলবো না আপনারা, কিন্তু 150 গজের ভিতরে আপনার কাজ করলে আমাকে জানতে হবে, আমাকে বলতে হবে। আমি কি অন্যায় বলছি ভাই? আপনি বলেন। বিজেপিরও একই কথা, আপনারা করেন আপনাদের সীমান্তে, আপনারা 200 মিটার ছেড়ে যা খুশি করেন, কিন্তু আপনি যখন একেবারে 0 পয়েন্টে আসবেন অবশ্যই বিজেপিকে নোটিশ দিতে হবে। বিজেপিকে কোনো নোটিশ দেওয়া হয়নি। না, আমার একটা সাধারণ কথা শোনো, তুমি তোমার বাড়ির ভেতরে তুমি একটা পাঁচিল দিচ্ছ, তোমার যে জমির দাগ আছে তার থেকে তুমি ছেড়ে দিচ্ছ, তুমি কি পড়শিকে জানাবে? ইন্দিরা মুজিব চুক্তি অনুযায়ী তো পড়শিকে জানানোর নিয়ম আছে। না আমার জানানোর কথাই নয়, আমি যদি আমার লাইনে যদি করি তাহলে পড়শির আপত্তি থাকলে পড়শি বলতে পারে। আমার যেটা জমির প্ল্যান রয়েছে সেই জমির প্ল্যানের আমি আপত্তি দেখা যাচ্ছে তো। ইন্দিরা মুজিব একটা চুক্তি হয়েছে আমি যতটুকু জানি, সেটা হচ্ছে যদি কোনো সীমান্তে যদি কোনো রকমের কোনো রাষ্ট্রীয় কার্যক্রম হয়, দুই দেশকে জানাবে। এটা তো নিজেদের ভিতরে এক ধরনের সহমর্মিতাও বলতে পারেন, পরামর্শকও বলতে পারেন। বিজেপিকে জানানোর এটার একটা নিয়ম আছে, ইন্দিরা মুজিব চুক্তি। এখন আপনারা এটা বলতে পারেন যে যেখানে মুজিব সাহেবকেই মানতেছে না বর্তমান সরকার, সেখানে ইন্দিরা মুজিব চুক্তিকে কি মানবে বর্তমান সরকার? সেই বিষয়টা যদি আসেন তাহলে সেটা রাজনৈতিক। আমার প্রশ্নটা হচ্ছে, যেহেতু এখানে দুই দেশের পার্টিশনের বিষয়, সেহেতু বিজেপিকে যদি আগে থেকে নোটিশটা দেওয়া হতো, আর যেহেতু বর্ডারটা হচ্ছে আপনাদের জমিতে, বাংলাদেশের জমিতে হচ্ছে না, তো এখানে ঝগড়ার কোনো প্রশ্নই আসে না। জাস্ট একটা নোটিশ দিয়ে যদি 200 মিটার ভেতরে সে যদি তার মতো কাজও করে, কোনো প্রবলেম নাই। কিন্তু আপনার কি মনে হয় হঠাৎ করে বাংলাদেশের মিডিয়াগুলো এই যে এটা যে প্রচার করছে, এই প্রচার করার পেছনে কি সামহাউ দুই দেশের ভেতরে কনফ্লিক্ট সৃষ্টি করার উদ্দেশ্য, নাকি অন্য কোনো কিছু? মানে আমি ওই অর্থে জানতে চেয়েছি, যেহেতু আপনি বললেন 200 মিটার ভিতরে গেলে তো একেবারে খুঁটির সাথে যাওয়ার কথা না। না
200 মিটার আমার প্রথম বলা এটা উচিত ছিল, ওটার সঙ্গে সঙ্গে যাদের ওই মানে অনেক জমি আছে একেবারে সংলগ্ন, কি বলে, লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল সংলগ্ন, সেগুলোতে একটু ঘেঁষে দেওয়া হচ্ছে, কিন্তু সেটা ভারতের জমিতে হচ্ছে। ভারতের তা জমিতে হচ্ছে। ভারতের জমিতে আচ্ছা, আমি যদি যেখানেই সেটা- ক্ষতি না কেন, সেটা হচ্ছে আমার জমি। ভারতের সেটা জমি মাপার মানে আমার জন্য, জমি। হ্যাঁ অবশ্যই আপনার জমি, আমি আপনার জমিকে নিজের জমি বলে বলছি না, কিন্তু কথা হচ্ছে সেটা মাপার জন্য আমিন অবশ্যই আনছেন, সেই আমিন আনছেন, আপনারা মাপবেন। আমাদেরও তো দায়িত্বশীল একটা বাহিনী আছে যেটাকে বর্ডার গার্ড বাংলাদেশ বলা হয়, আরে আমিন তাদেরকে তো একটা নোটিশ আমিন দিলে তো- খুব বেশি ক্ষতি হতো না। না না, আমিন তো বাড়ির জন্য। আর এটা তোমাদের দেশে এর দামটা আমি জানি না। আমাদের হচ্ছে বর্ডার সিকিউরিটি, আমার ল্যান্ড কন্ট্রোল আমাদের ডিপার্টমেন্টের। বর্ডার সিকিউরিটি ল্যান্ড কন্ট্রোল আমাদেরকে, আমরা সেটাকে হস্তান্তর করে দিয়েছি। সেটা তোমরা কতটুকু জানো কতটুকু জানো না আমি জানি না। এই যে আমরা আন্তর্জাতিক 2 মাস লয়ের আগে, বিষয়টা একজন দর্শক কমেন্ট করেছে, আন্তর্জাতিক লয়ের বিষয়টা, এই যে 150 গজ এর ভিতরে কোনো দেশ কিছু করতে পারবে না, এটা হচ্ছে আন্তর্জাতিক ডিসপুট ল্যান্ড ল যেটাকে বলা হয়, উনি ওইভাবে ডট ডট দিয়ে লিখেছেন। এখন কথা হচ্ছে যদি 150 গজের ভিতরে কিছু না করে তাহলে তো আন্তর্জাতিক আন্তর্জাতিক লয়ের কোন ধারায় লেখা আছে? ওনাকে একটু বলো সেটা মুজিব আন্তর্জাতিক ইন্দিরা লয় চুক্তিটা উনি দেখলেই শোনেন, বোঝা যাবে, সেটা তাহলে মুজিব আমি ইন্দিরা চুক্তিটা, বলতে পারবো সেটা মুজিব আন্তর্জাতিক ইন্দিরা লয়ের কোন চুক্তিটা ধারায় দেখলেই তো বলা বোঝা আছে। যাবে। আমাদের পক্ষ থেকে যতটুকু ল্যান্ড অ্যান্ড বর্ডার আমাদের সিকিউরিটি অর্গানাইজেশন যেটা আছে, তার যে সম্ভাব্য লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল, সেটা আমরা তোমাদের হাতে তুলে দিয়েছি 2 মাস আগে। হুম। কেউ তোমাদের পক্ষ থেকে তোমাদের লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল সংক্রান্ত কোনো নথি আমাদের ভারতবর্ষের কাছে আসেনি। সেটা কি আপনারা আমি চেয়েছিলেন তোমায় একটা চিঠি বাংলাদেশের কাছে? দিলাম যে আমি তোমার ওখানে যাচ্ছি, তোমায় আমি সেটা কি একটা আপনারা চিঠি দিলাম, বাংলাদেশের আমি কাছে তোমার, চেয়েছিলেন? না না, আমি তোমায় বলছি, আমি তোমার কাছে তোমার বাড়িতে যে আমি যাচ্ছি, আমি একটা চিঠি দিলাম। হুম। তুমি যদি উত্তর না দাও, আমি ধরে নিলাম মৌনেন সম্মতি লক্ষণম, যে হ্যাঁ ঠিক আছে। অথবা তুমি একটা প্রাপ্তি স্বীকার করে ভদ্রতা অনুযায়ী তুমি বললে, হ্যাঁ দাদা আমি অমুক তারিখে ব্যস্ত আছি, অমুক তারিখ আমরা কথা বলে নেবো, তারপর আপনি আসুন। এই তো হচ্ছে কথা। বাংলাদেশ তো ভদ্রতার ধারে কাছে যায় না। আমি তো ও তো ওটাই গাইড জানতে করে। চাচ্ছি যে সেই নোটিশটা কি আপনারা দিয়েছিলেন কিনা। আমরা দিয়েছি, খবরের কবে, কাগজেও তো কত বেরিয়েছিল, তারিখে? আমি তো দেখিও ছিলাম, তোমরা দেখোনি বোধহয়। 2 না, মাস আগে ভিডিও আমাদের দেখলে বিজেপির দেখতে দাবি, পাবে। আমাদের বিজেপির দাবি তাদেরকে নোটিফাই করা হয়নি। আমি এটা আবার রিপিট করছি, তাহলে গ্যাঞ্জামটা কোথায় তাহলে আমরা আইডেন্টিফাই করতে পারবো, এই জন্য বলা। তো আপনারা কাজ করলেও আমাদেরকে অবগত করবেন, এটা হচ্ছে ইন্দিরা মুজিব আমরা তো চুক্তির একটা আমরা তো ছোট্ট অবগত করেছি। সৌহার্দ্যপূর্ণ অবস্থান, উনি না না কিন্তু না, সেইভাবে উনি যদি এখন মিথ্যে কথা বলেন তাহলে পরে কি করা যেতে পারে? আমরা তো অবগত করেছি, ওনার প্রাপ্তি স্বীকারও আহ, আম- করেননি। সেটার আমরা সেটা যে তো এখনো অবগত পর্যন্ত। করেছি সেটার ভিডিও আমার কাছে আছে। আচ্ছা, আমি খুঁজে এই ভিডিওর সঙ্গে আমি ওটার লিঙ্ক দিয়ে দেবো। আমি অবশ্যই খুঁজে বার অবশ্যই। করতে তাহলে হবে, বিজেপি লিঙ্ক যদি দিয়ে দেবো। মিথ্যা কথা বলে থাকে, সেখানে বিজেপির কাগজ যেটা উপরেও অ্যাকশন বেরিয়েছিল, নেওয়া হবে। হ্যাঁ সেটা কাগজে যেটা বেরিয়েছিল নয়াদিল্লির ডেডলাইনে, সেই খবরটা আমি কাগজ দেখিয়ে করেছিলাম। আমি যেমন কাগজ তুলে তুলে দেখাই না, দেখিয়ে আমি বলে দিয়েছিলাম যে এই লেখা হয়েছে। বুঝতে পেরেছি। এখন না, প্রাপ্তি স্বীকার পর্যন্ত করা হয়। আমাদের ইন্দিরা মুজিব চুক্তি অনুযায়ী এক দেশ আরেক দেশের বাহিনীর কাছে এটা নোটিশ পাঠানোর নিয়ম আছে। যদি ভারত সরকার সেটা পাঠিয়ে থাকে আর এই বিজিবি যদি সেটাকে অস্বীকার করে এই ধরনের ভিডিও সম্প্রচারের ক্ষেত্রে বাংলাদেশের গণমাধ্যমকে বায়াস্ট করে, তাহলে এটা বলবো সম্পূর্ণ এটা একটা সামরিক গেম, এটার পেছনে বড় কোনো ষড়যন্ত্র আছে। এবং এইটার জন্য ওই বিজিবি কর্মকর্তার লাগলে আইনের মুখোমুখি করা লাগলে সেটাও করা হবে।
রাষ্ট্রীয় বিচারের আওতায় আনা লাগলে সেটাও আনা হবে। কিন্তু আমার কথা হচ্ছে 150 গজের ভিতরে দুই দেশের যে সীমান্ত, সেখানে 150 গজের ভিতরে কেউ কিছু যদি করতে চায়, একে অন্যকে নোটিশ দেওয়া, এটা হচ্ছে রুলস। এই রুলসটা মেনে ছিল কিনা এইটাই আপনার কাছ থেকে আমি জানতে চেয়েছিলাম, এর বাইরে তেমন কিছুই না। রাশেদ না। ভাই, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? না, আমার উত্তরটা দিয়ে দিই। জি, হ্যাঁ হ্যাঁ, শিওর 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 শিওর, প্লিজ। যেটা আন্তর্জাতিক ল বলতে আছে সেটা হচ্ছে যে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল যদি লঙ্ঘিত হয় কোনো কারণে, তাহলে পরে আমাকে জানাতে হবে, মানে সংশ্লিষ্ট দেশকে। লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল যদি আমি লঙ্ঘিত করি, মানে লঙ্ঘন করি, আচ্ছা তাহলে আচ্ছা। জানাতে হবে। আমার এটা রুলসের আমার এটা ধারা উপধারাটা মনে নেই এই মুহূর্তে, তাহলে আমি ভদ্রলোককে আচ্ছা। বলে দিতাম, কারণ অত তো মাথায় রাখা যায় না। তাছাড়া আস্তে আস্তে আমার বয়স হচ্ছে, স্মৃতিশক্তিও আস্তে আস্তে কমে আসছে, আমার জি। মনে থাকে না। ফলে আমি এই মুহূর্তে বলতে পারছি না, কিন্তু আমি সেটাকে মানে বার করে আমি পরবর্তী ভিডিওতে একটা নিশ্চয়ই করব, এবং সেখানে আমি তুলে দেবো আন্তর্জাতিক লয়ে কি আছে না আছে। এটা নিয়ে স্পেশালি একটা ভিডিও করব, কোন আর্টিকেলে কত নম্বর ধারায় কি লেখা আছে, এবং আমরা যে চিঠি দিয়েছিলাম সেই পত্রিকাটাও খুঁজে বার করতে আমাকে। আমি জানি না, আমি তো পত্রিকা তো বেছে দিই, সেটা আছে কি না আদৌ। যদি না থাকে তাহলে পরে ওইটার লিঙ্ক আমি এটার সঙ্গে আমি জুড়ে দেবো। হুম 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 হুম। আমি একটা কমেন্ট নিতে চাই। সাব্বির সাহেব বিজেপি পশ্চিমবঙ্গে আসায় খুব কষ্ট পেয়েছে, সে গুপ্ত। হ্যাঁ ভাই, আমি এতটাই গুপ্ত যে বাংলাদেশকে ভালোবেসে আজকে আপনাদের সামনে কথা বলতেছি। এটাই হচ্ছে আমার গুপ্তপনা, হচ্ছে বাংলাদেশের 56,000 বর্গ মাইলের মধ্যে সীমাবদ্ধ। রাশেদ ভাই, আমি আপনার কাছে একটু আসতে চাচ্ছি। এই যে সীমান্তে বিএসএফ বিজিবি মুখোমুখি, আমরা আজকের ইয়েতে দেখলাম, এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন যেটা প্রকাশ, ভারতের দাবি তাদেরকে নোটিফিকেশন দেওয়া হয়েছে, নোটিশও দেওয়া হয়েছে। বিষয়টা আপনি কিভাবে দেখছেন? আমি দুইভাবে দেখি। দেখেন, বলেন। দুইভাবে। এই বাংলাদেশ 1954 সাল বা 71 সালের আগে তো বাংলাদেশ নামে কিছু ছিল না, ছিল তো ভারত আর পাকিস্তান। প্রথমে ছিল ভারতবর্ষ, পরে ভাগ হইলো। ভাগটা করলো কি ব্রিটিশরা। ভাগ করে ওই যে পিলার যেগুলো দেখানো হচ্ছে ওগুলো ব্রিটিশ আমলের পিলার, হুম। ঠিক আছে না? ওরা এরপরে তুমি এমন এমন কিছু বাড়িঘরও পাবা বাংলাদেশের এদিকে, এবং ভারতেরও কিছু কিছু বাড়িঘর দেখবা কি জানো, এদের বাড়ির রান্নাঘর ভারতে পড়ছে আর 2 রুম পড়ছে বাংলাদেশে। ভারতেরও কিছু আছে হ্যাঁ। যে 2 রুম বাংলাদেশের ভেতরে পড়ে গেছে, 1 রুম ভারতে যায় পড়ছে। এটা অনেক বাড়িঘর। এই ডিসপুটের কিন্তু অনেক জায়গায় যায় এক পর্যায়ে 10,000 একর জমি ছেড়ে দিছিল ভারত, তা আওয়ামী লীগ সরকারের আমলে। আর এখন বিজিবির যেই লোক বলতেছেন যে ইন্দিরা মুজিব চুক্তি। এখন আমার কথা, আমি ইন্দিরা গান্ধীকে চিনি আসলে, যে ইন্দিরা গান্ধী ভারতের প্রধানমন্ত্রী, কিন্তু শেখ মুজিব বাংলাদেশের পরীক্ষিত বন্ধু, বাংলাদেশের পরীক্ষিত বন্ধু মুজিব নামে কেউ ছিল এরকম আমি কাউরে চিনি না। বঙ্গবন্ধু ছিল। বঙ্গবন্ধু ছিল কিনা সেটাও আমি জানি না। কত হচ্ছে যেই দেশ আপনার কেন মনে হলো? যেই দেশ এখন দাঁড়াইয়া তোমার বাংলাদেশের জন্মদাতার মাথায় যারা প্রস্রাব করতে পারে, যারা বলে যে ভারতের সাথে সমস্ত দাসত্বের চুক্তি ছিল, তারা এখন কিভাবে বলে যে আবার ইন্দিরা মুজিব চুক্তি হয়েছে? চুক্তির কারণে আপনি এটা দিতে পারবেন না। আমরা তো এই আর্মিদেরকেই তো আমরা দেখেছি যে বঙ্গবন্ধুর মুরাল ভাঙতে নাচছে না, ওনারা ভাঙ্গা ফেলাইয়া নাচছেন না। আমার হিসাবে তো এখন আছে, ভারত ওই পিলার সহ নিয়ে যাক। দাদা সুন্দর কথা কইছে যে আমার দেশের লোকের জমি আছে না ওইখানে, তো আমি জমি থেকে 300 গজ ছাইড়া দিয়ে আপনার কাঁটাতারে বেড়া দেবো, আর ওই জমিতে এসে আপনারা নৃত্য করতেন, আপনার নাচতেন। ভারত দিতেছে বর্ডার লাইনে, দেন আপনারাও দেন, আর 150 গজ ছাড়বে।
ভারত তার নিজের জায়গায় দিচ্ছে, ভারত তার নিজের জায়গায় ভারত, দিচ্ছে। হ্যাঁ, আমার কথা হচ্ছে ওরা বলে চিঠি। আমার দেশের মানুষের মগজে এই যে বিভক্ত ব্যক্তির দ্বারা ওদেরকে তো যখন এই BJP ধরনের ইনফরমেশন, আমাদের বাংলাদেশের শেষ বিজেপির করি। যে অবস্থা, এদের তো হ্যাঁ। এই যে রাষ্ট্র টু রাষ্ট্র যখন চিঠি দেয়, তখনও হেরা চিঠি পাইতে লাগে আরো 16 দিন, যে কোনো কিছুতে। আমাদের তো লাল ফিতার দৌরত্ব আছে, তার উপরে এখন এমন একটা সময় এখানে মূলত হচ্ছে ভেজাল বাজায় রাখতে হবে বর্ডারে, তা না হইলে দেশের ভিতরে যে আকাম আছে এগুলা নিয়ে তো মানুষ কত, এই যে তুমি আজকে টক শো করতে আসছো, বিজিবি আর বিএসএফ মুখোমুখি, এটা কি সবচেয়ে বড় সমস্যা? বিএসএফ আর বিজিবি মুখোমুখি, এটা সরকার টু সরকার সেটেল করতে পারে। আরে বাংলাদেশের ভিতরে তো আজকেও ধর্ষণের মহোৎসব চলতেছে, কথা বলার দরকার ছিল আমাদের ওইটা। এইসব জায়গা থেকে চোখ সরানোর জন্য গতকাল রাতে প্রথমে আমাদের বিজিবির বিশিষ্ট কর্মকর্তারা 6টা ফায়ার করলো। আরে বেটা, ফায়ার আকাশের দিকে কর কেন? তোরা ফায়ার ডিরেক্ট তোর বিএসএফ এর দিকে করে দিতি, 2-4-10টা বিএসএফ মাইরা দিতি, অসুবিধা কি ছিল? যুদ্ধ যখন করারই খায় আসতাম ভালো মতন কর, আর না হইলে এইসব ওই যে নাচতে নেমে ঘোমটা দিয়া লাভ নাই তো। আইসা একদম হাত উঁচাইয়া আপনারা আর বাংলাদেশের মিডিয়া, এই দেখো আমাদের বর্ডার গার্ড কি বাঘের মতন কথা বলেছেন। আরে বাবা, মার যাইয়া কি হবে? 10-15-20টা মাইরা দে, ভারতের লোক কিছু মাইরা দে না, তা মারবি না। আসস খালি এখানে ওই 2 দিন পর পর চুলা চালান করতে যাস, মরে 2-1টা, আয়া লাগাই দাস কাউ কাউ কাউ। কেন রে ভাই, তোদের 2টা মারে, তোরা 10টা মার। তার মানে এই যে পরিকল্পিত ভাবে যে এগুলো যে ছড়ানো হচ্ছে বা হ্যাঁ? পরিকল্পিত ভাবে যে এই ভিডিওগুলো যে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল ছড়াচ্ছে, এইটার মধ্যে দুই দেশের সম্পর্ক কি নষ্ট হচ্ছে না? সম্পর্ক ভালোই বা ছিল কখন? ভালোটা ছিল কখন? যে যার যার স্বার্থ বুঝে। এখন দাদাকে যদি দাদারে যদি মামন্তিলা গালি দিই, দাদা কি আমার গালি দিতে ছাড়ে দিবে? অতিরিক্ত ভদ্র না। মানুষ হলে উনি তো লাইফ ছেড়ে চলে যাবে। হ্যাঁ, আমি যে খোঁচাবো ভাই, এই বর্ডার এরিয়াতে চোরাচালানটা করে কারা? চোরাচালানটা করে কারা? এখন হ্যাঁ, তুমি বলতে পারো যে ভারতীয়রাও করে, হ্যাঁ ভারতীয়রাও করে। এখন ভারতের ওখান থেকে চোরাচালান হয়, কিন্তু যায় তো আমাদের দেশের লোকও যায়, মাল তো আনে আমাদের দেশের লোকজন। ভারতের ভিতরে চোরাচালান কিভাবে আনে এটা ভারত সরকার বুঝবে। আমার দেশে চোরাচালানের মালগুলো তো আমার দেশে ঢুকে, তা আমার দেশের লোক পেলে মারবে। এখন তুমি এখন ঘটনা হচ্ছে যে যদি ভারতীয়রাও চোরাচালান করে তাহলে তারা বাংলাদেশের বর্ডারে ঢুকে, আমার বর্ডার গার্ড 2-4টে ইন্ডিয়ান মারে না কেন? ওরা মারে না কেন? দেখে পাকিস্তান আমাদের লোকজন মিলে যেহেতু কাটাতারে বলে, দাদা বলতে পারবে, জম্মু কাশ্মীরের ওইখানে কি চোরাচালান হয় না অল্প বিস্তর? ওইখানেও কিন্তু ওই ইন্ডিয়ান মাল যায় বা কিছু পাকিস্তানি মাল আসে, কিছু কিছু তো আছে যেগুলো আমরা আনি খাই। আমি এই জম্মু কাশ্মীরের বিষয়টা নিয়ে আমি একটু দাদার কাছে জানতে চাইবো। দাদা, জম্মু কাশ্মীরের বর্ডারের পরিস্থিতিটা আসলে কেমন, কিভাবে হ্যান্ডেল করে ইন্ডিয়া? জম্মু কাশ্মীরে তো বরাবরই তো টুকটাক গুলিগোলা সবসময় চলছে, কোনোদিনই তো বাকি নেই। এখন আবার খুব সম্প্রতি দেখছি তৎপরতা খুব বেড়েছে, গতকালের ভিডিওতেই বলেছে খুব তৎপরতা বেড়েছে। এখন দুদিকে হবে নাকি মালটা, সেটাই আমি ভাবছি, যে বড় ভাই ছোট ভাই একসঙ্গে মার খাবে। দাদা, আপনি কি মনে কষ্ট পাইলেন এই যে আমি বললাম যে বাংলাদেশের বর্ডার গার্ড পারলে 2-4টে বিএসএফ ফালাই দুক না মাইরা? না 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 না, যদি পারে তো করুক না। আরে বাবা, যদি এখানে কলিজার জোর থাকে, বাংলাদেশের বিজিবির যদি কলিজার জোর থাকে, তাহলে বিএসএফ একটা মেরে দেখুক, একটা গুলি একটা বিএসএফ এর গায়ে লাগুক। না না, এখানে আমি একটু শান্তির কথা বলি, আমি আর জানা শান্তির কথা পরে হবে, শান্তির কথা পরে হবে, কথা যখন উঠেছে অশান্তির কথাটা বলে দিই। আজকের ভিডিওতেই আমি বলেছি যে স্ফুলিঙ্গ গুলো হচ্ছে না, এই স্ফুলিঙ্গ গুলো যেদিনকে বারুদের স্তূপে গিয়ে আগুনটা লাগাবে, সেদিনকে দেখবে একটা ভয়ঙ্কর কাণ্ড হচ্ছে। কারণ যে প্রতিদিনের এই নাটক আর ভাল লাগে না বর্ডারে।
এরা তো কুড়ালে পা মারছে, পায়ে লোকে তো পায়ে কুড়াল পড়ে, এরা কুড়ালে পা মারছে। এই যে আকাশপথটা বন্ধ করবে, এরপর খাদ্য পণ্যটা যদি বন্ধ করে দেয়। আচ্ছা আমাকে একটা জিনিস বুঝান তো, যুদ্ধ করে লাভটা কি আসলে? শান্তিতে থাকতে ভালো লাগে না? শান্তিতে তো ভারত থাকতে চেয়েছে, বিএনপি ক্ষমতায় এসছে, বিএনপিকে সমাদরে গিয়ে আদর যত্ন করে এসছে, জয়শঙ্করজি নিজের সমস্ত মানে ছেড়ে কি বলে কূটনৈতিক যে এটা আবরণ ছেড়ে উনি রাষ্ট্রদূতকে না পাঠিয়ে নিজে উড়ে গেলেন ঢাকায়, নিজে গিয়ে দেখা করলেন, মোদিজি ফোন করলেন, শোকবার্তা পাঠালেন, আমন্ত্রণ জানালেন। আমরা তো সম্পর্ক ভালো করতে চেয়েছিলাম, কিন্তু আমি তোমার সঙ্গে সম্পর্ক ভালো করতে চাই, তুমিও তো আমার সঙ্গে একটু এগিয়ে আসবে, তবেই তো সম্পর্ক ভালো হবে। তা না কি দেখছি, প্রতিদিনই দেখছি যে আপনার পাকিস্তান থেকে লোক আসছে, পাকিস্তানের লোক যাচ্ছে, তুর্কি থেকে লোক আসছে, তুর্কি ড্রোনের কোম্পানির এখানে আসছে। তা আমার শত্রুর সঙ্গে যদি আপনি হাত মেলান, তাহলে পরে আমি কি করে আপনাকে বন্ধু ভাববো? আমরা তো ভেবেছিলাম, দাদা ওইটাও চেষ্টাও কথা না, করেছিলাম। ওইটাও কথা না। সাব্বির, আমাকে একটা কথা বলো, যে তোমার যতদিন বুঝ হয়েছে, বুঝতে শিখছো, এর ভিতরে ভারত কি কোনোদিন বলছে যে আমরা ওই জায়গা দখল করব, বাংলাদেশের অমুক অংশ নিয়ে নিব, অমুক অংশ নিয়ে নিব, না, অমুক এই অংশ ধরনের দেখি নাই আমার। বলেন, আমার দেশ থেকে তো বলা হয়েছে না, বাংলাদেশ থেকে বলা হয়েছে না, কখনো 7 সিস্টার খাইয়ে দিব, কখনো বৃহত্তর বাংলাদেশ বানাবো কলকাতারে নিয়া, হয়ারাজ আমার নিজের ল্যান্ড চট্টগ্রাম ওইটাই বারমাইয়ারা খাইয়ে দিতেছে। সেন্ট মার্টিন আমার নিজের দেশ, ওইখানেই আমরা এখন যাইতে পারি না। কি বাঁচাবে? কোরাল, কোরাল বাঁচাবে, হ্যাঁ। এবং এই চুক্তিগুলা কিন্তু ডক্টর ইউনূস করে গেছে। আমরা কিন্তু তারেক জিয়ার ইয়াটা দেখতেছি, বর্তমান শাসনটা দেখতেছি, জিজ্ঞেস করলে সে শুধু ওইটাকে কিন্তু সে বাতিলও করে নাই। ইন্ডিয়া কি আমাদের বারাবাতে ছাই দিছে এখন পর্যন্ত? না, ভালো না লাগলে তুমি সম্পর্ক রাখবে না। আমি তোমার সকালবেলা বলছি, প্রয়োজনে ভারতের সাথে কূটনীতিক সম্পর্ক ছিন্ন করে বলেন, অসুবিধা কি আছে? ঝামেলা করার তো দরকার নেই, প্রতিদিন কাউ করার দরকার নেই। পৃথিবীর আর কোনো বর্ডারে এরকম হয় না এই কাহিনী, শুধু এই বাংলাদেশ বর্ডারেই হয় না। একমাত্র এর আগে ছিল পাইকারা, এখন বাংলাদেশ। আপন ভাই তো দুইটা, না ওদিকে পাকিস্তান, ওইটাই বলা পাইকা, বড় ভাই আর ছোট ভাই। ছোট ভাই। আমি তরুণ দাদার কাছে একটা বিষয় জানতে চাই, সেটা হচ্ছে তরুণ দাদা বলেছিল যে কিছুদিন আগে তার ভিডিওতে দেখছিলাম, তিনি বলছিল যে পাকিস্তানকে নাকি মানে পৃথিবীর মানচিত্র থেকে মিটিয়ে দেওয়ার একটা চক্রান্ত চলছে। তো বিষয়টা আমরা একটু আরো ডিটেলসে জানতে চাই যে আদৌ কি এটা কতটুকু সত্য, কিভাবে হবে সেটা। পাকিস্তান তো আবার বলছে পূর্ব দিক থেকে ভারতকে অ্যাটাক করবে। দেখো, প্রথমবারে যখন হলো না, তখন আমি বহুদিন আগে থেকেই বলছি পাকিস্তান মার খাবে। লোকে আমায় গুজব্বাস বলে আমার প্রচুর প্যাঁক দিয়েছিল। আলটিমেটলি মাঝরাতে যখন 8ই মে, যখন আক্রমণটা হলো, 7 বা 8 মে হয়তো 2024-এ, তখন কিন্তু মানে 22 ঘন্টার মধ্যে কিন্তু পাকিস্তানকে আধমরা করে দিয়েছে। এমন কোন এয়ারবেস নেই যেটা পাকিস্তানে প্লেন ওড়ার মতো অবস্থায় ছিল। তার এডি সিস্টেম পুরো নষ্ট হয়ে গেছিল। আমি তখন যখনই ওদের ডিজিএমও আমাদের ডিজিএমও বললো যে আমরা যুদ্ধবিরতি চাই, ভারত তখন যুদ্ধবিরতি যখন করলো, সেদিনকেই আমি বলেছিলাম যে এই যুদ্ধবিরতি কিন্তু পরিণাম খুব খারাপ হবে, কিন্তু এই সাপ কিন্তু আবার মাথা তুলবে এবং ছোবলটা মারবে, সাপের মাথা কেটে দাও। আমি চূড়ান্ত বিরোধিতা করেছিলাম। তাহলে আজকে আবার এই দিনটা দেখতে হতো না? সেদিনকে যদি পাকিস্তানকে বেড়ে যদি আমি বালুচিস্তানকে আলাদা করে দিতাম, আমি কি বলে খাইবার পাখতুনখোয়াকে আলাদা করে দিতাম, সিন্ধ প্রদেশকে আলাদা করে দিতাম,
পিওজে কে আমার দিকে নিয়ে নিতাম, তাহলে পরে কি হতো? পাকিস্তান পালিয়ে বিভক্ত গেছিল হয়ে তো। যেত। শুধু পাঞ্জাবটুকু পড়ে রইতো, ওইটুকুর মধ্যে থাক। আমাদের নেভির বুঝতে পেরেছি। আফসোস, আফসোস এসে প্রধানমন্ত্রীর কাছে নৌসেনার অ্যাডমিরাল পরিষ্কার বলেছেন যে আমাদের একটা বড় অভিযোগ আছে, আপনারা আমাদেরকে বিন্দুমাত্র সুযোগ দিলেন না। করাচি বন্দরটাকে আমরা ওড়ানোর জন্য রেডি হয়েছিলাম, আপনার গ্রিন সিগন্যাল পেলাম না। তখন রাজনাথ সিং বলেছিলেন যে পরের বারেতে আপনারাই শুরু করবেন। বুঝতে এবার পেরেছি। যখন তা শুরু হবে, আপনার কাছে আমি মিলিয়ে দিও, প্রথমে কিন্তু নৌবাহিনী প্রথম আরম্ভ করবে। রাজনাথ সিং আচ্ছা, কথা দিয়েছে করাচি বন্দর প্রথম অ্যাটাক হবে, তারপর বিমান বাহিনী, তারপরে গোলা বারুদ যা হওয়ার হবে। তার মানে এইদিকে বাংলাদেশ অস্থিতিশীল হলে ওইদিকে পাকিস্তান একেবারে পাকিস্তান নামে কোনো রাষ্ট্রই রাখা হবে না, এরকম একটা পরিকল্পনা রয়েছে ভারতের সামরিক বাহিনী। না না, ব্যাপারটা হচ্ছে যে আমার দেশ ধ্বংস হয়ে যাবে আর তোমরা সুখে থাকবে, এটা তো হয় না। আমি যখন গর্তে ঢুকে যাচ্ছি, শেষ হয়ে যাচ্ছি, তাহলে তোমরাও শেষ হয়ে যাও। কিন্তু বাংলাদেশে এই যে নিজেদের পুরনো জঙ্গিবাদের উত্থান জমি। যেটা হচ্ছে, উগ্রবাদের উত্থান যেটা হচ্ছে বাংলাদেশে, তাহলে এটা কি কোনোভাবে মানে ভারত তার মানে কোনো সহযোগিতা করবে না? ভারত শুধু পাকিস্তানের সাথেই ক্ল্যাশিং জড়াবে আর সেটার বলি হবে বাংলাদেশের সাধারণ মানুষ, মানে বাংলাদেশের সাধারণ মানুষ শুধু ইউজি হয়ে যাবে? না না, কোনটা কোনটা তুমি প্রশ্নটা যেমন তোমার ধরেন বুঝতে আপনি পারলাম। বলছেন যে ভারত আক্রান্ত হলে পাকিস্তান তাকে সাইজ করা হবে। পাকিস্তান তো ভারতের পশ্চিম সাইডটা, তাই না? পূর্ব সাইডে হলো বাংলাদেশ। তো সরাসরি তো তাহলে পাকিস্তানের সাথে ফাইট দিতে গেলে তো এদিকে তো বাংলাদেশটাকে তো অরক্ষিত রাখা হচ্ছে। বাংলাদেশকে কিভাবে তাহলে সুরক্ষিত করবে বন্ধু রাষ্ট্র হিসেবে ভারত? যে প্রত্যাশাটা অনেক আওয়ামী লীগাররাই করে আপনাদের প্রতি, এই জন্য জিজ্ঞাসা করা। না না ভাই, এখন আর প্রত্যাশার জায়গায় নেই, এখন হচ্ছে মারের বদলে মার। আচ্ছা, যার জন্য সেভেন সিস্টার্স এর মানে তোমার বর্ডার অঞ্চলগুলো সমস্ত কেন্দ্রের হাতে তুলে দিয়েছে। আচ্ছা, এখন ওটা কেন্দ্রশাসিত অঞ্চল, পুরো সেভেন সিস্টারকে ঘিরে নিয়েছে আমাদের সেনা, এবং ওখান থেকে ওই যে বর্ডার গুলো যেটা ওই ঝামেলাটা হচ্ছে, হুম, বর্ডার ফেন্সিং পাটগ্রাম নিয়ে, সীমান্ত। পাটগ্রাম সীমান্ত। তা পাটগ্রাম সীমান্ত মানে আমাদের এদিকে পড়ছে বোধহয় তোমার ওই কি বলে শিলিগুড়ি আহ করিডোর। শিলিগুড়ি করে না তো, তোমাদের পাটগ্রাম সীমান্তটা কোন জায়গায় যেন আঙ্গরপোতা, আমাদের আমাদের আঙ্গরপোতা। আঙুরপোতা, হ্যাঁ, সেটা তো আমাদের নর্থ বেঙ্গলে শিলিগুড়ির ওই হ্যাঁ, ওই নর্থ বেঙ্গল। করিডোরের ওখানটা, ওইখান হ্যাঁ, থেকেই শুরু হচ্ছে। হ্যাঁ, তাহলে ওখান থেকে যদি শুরু হয়, তারপরে ওই শুরু করে আমাদের কি হচ্ছে, অনেক রোগ লাগানো হয়েছে, কারণ 1-2 মাসের মধ্যে কমপ্লিট করতে হবে। ধরো 100 কিলোমিটার একটা দল করলো, 101 থেকে 200 কিলোমিটার আর একটা দল করছে, 201 থেকে 300 কিলোমিটার একটা দল করছে, এরকম করতে করতে যাচ্ছে। আর আমি আজকে আচ্ছা, আচ্ছা, বলেছি এই সীমান্তের যে তার, এটা যেটা দেওয়া হচ্ছে তোমাদের এখানে, সেটা হচ্ছে সাধারণ কাঁটাতারের বেড়া। হ্যাঁ, তারপরে আরো 200 মিটার পেছনে ইলেকট্রিফাইড তোমার খুঁটি বসবে। তার ছবি দিয়ে আজকে আমি দিয়েছি কি ধরনের ইলেকট্রিফাইড। এতে ওই কাঁটাতারে বেড়া দেওয়া হচ্ছে যাতে সাধারণ মানুষ, তারপরে কৃষক যারা আছে, পশু যারা আছে, তারা যাতে ইলেকট্রিফাইড হয়ে যাতে না মারা যায়, তাদের আটকানোর জন্য ওই জায়গাটা। তারপরে আরো ভেতরে 200 মিটার ভেতরে অরিজিনাল ইলেকট্রিফাইড ফেন্সিংটা হবে। বুঝতে পেরেছি। এখন দাদা তা একজন তুমি শুধু কমেন্ট ওই করেছে যে কাঁটাতারটা কেটে দাদা আসো। বিএনপি ভারতে কিছু করতে পারবে না। বিএনপি বলছে ভারত কিছু করতে পারবে না, বিষয়টিকে আপনি ওই কিভাবে দেখেন? না, মানুষকে একটু ভুল বুঝতে দাও। ওভার কনফিডেন্সটা খুব খারাপ।
কিছু কিছু লোক বলতো ভারত কোনোদিনও মারবে না, পাকিস্তানকে ভারত কোনোদিনও অ্যাটাক করবে না। ভুল তো ভাঙলো। এবার যারা বলছে যে বাংলাদেশকে ভারত আক্রমণ করবে না, তাদের এই ভ্রান্ত ধারণাটা কিছুদিনের মধ্যেই মানে ভেঙে যাবে আর কি। ধারণাটা ভুল প্রমাণিত হবে যখন সত্যি সত্যি আক্রমণটা হবে, শুধু এই বর্ডার ফেন্সিংটা হওয়ার জন্য। তার মানে আপনি বলতে চাচ্ছেন এই যে এই জায়গায় যে বিএসএফ যারা এসেছে এরা হচ্ছে ওই ফার্স্ট যে বেড়াটা, যেটা হচ্ছে যারা গরু ছাগলরা ওইদিকে না যায়, হ্যাঁ হ্যাঁ, ফার্স্ট ওই বেড়াটা হবে। সাধারণ কাঁটাতারের বেড়া। সেকেন্ড লেয়ারে ভারতের জমির ভিতরে হবে হচ্ছে ওই ইলেকট্রিক কাঁটাতারের বেড়া। ইলেকট্রিফাইড সেটার 100 মিটারের কাঁটাতারের বেড়ার যে লেন্থ 100 মিটারের, তার ওজন হচ্ছে 37 টন, 37 টন 100 মিটার নেওয়ার জন্য। সেটা নেওয়ার জন্য হেলিকপ্টার করে তুলে নিয়ে গিয়ে ওগুলোকে লাগানো হচ্ছে। এবার একটা যন্ত্র আছে, সেটা ওই পেছনে লাগিয়ে দেওয়া হয়, সেই এগোয় আর কাঁটাতারের বেড়া পেরেক গুলো পুড়তে থাকে। তার সঙ্গে সঙ্গে ইলেকট্রিফিকেশনের তারগুলো লাগানো হতে থাকে, মানে একবারে পুরো কমপ্লিট হয়ে যাচ্ছে। এবার যে টিমটা 1 থেকে 100 অব্দি করেছিল, তার যখন কাজ শেষ হয়ে যাবে, সে তখন 600 থেকে 700 অব্দি করবে, ওইখানে চলে যাবে। আবার দ্বিতীয় যে টিমটা যারা 101 থেকে 200 অব্দি করেছিল, তারা এবার 700 থেকে 800 চলে যাবে। এরকম ভাবে কাজটাকে এগোনো হচ্ছে, নইলে হবে না তো। বুঝতে পেরেছি। রাশেদ ভাই, আমি আপনার কাছে একটা বিষয় জানতে চাচ্ছি, সেটা হচ্ছে ভারত তো ভারতের বর্ডার সিকিউর করে নিল, বাংলাদেশ কি তার নিজস্ব বর্ডার সিকিউর করবে, করা উচিত? বাংলাদেশ করলে করতে পারে, করে না কেন? আমার কথা হচ্ছে করে না কেন। এই যে বাংলাদেশের সেনাবাহিনী বসায়া বসায়া যে খাওয়ানো হচ্ছে, এদের বর্ডার অঞ্চলে পাঠাই দাও, প্রতি ইঞ্চিতে ইঞ্চিতে সেনাবাহিনীর একজন করে দাঁড়া করাই দাও, আমার বর্ডার আমি সিকিউর করব। হ্যাঁ, ভারতের বর্ডার সিকিউর করতে স্বাধীন দেশ ভাই, সে তার ঘরে। তোমার ঘর তুমি কিভাবে সিকিউর করবে সেটা তোমার ব্যাপার, আমার ঘর আমি কিভাবে সিকিউর করবো এটা আমার ব্যাপার। বাংলাদেশ তো করবে না, কারণ হচ্ছে যে এখানে যে চোরাচালানের খাওয়ায়, তো যেমন বাংলাদেশ আছে তেমন সেনাবাহিনীও জড়িত। কারণ আমাদের যে বর্ডার গার্ড যারা আছে, এদের সবগুলোর বড় অফিসের তো সেনাবাহিনীর ডেপুটেশনে যাওয়া, ওখানে যায় তো বর্ডার এলাকায় ডেপুটেশন নিতে 25 থেকে 30 লক্ষ টাকা ঘুষ দেয় সেনাবাহিনী। কারণ হচ্ছে যে একবার ডেপুটেশনে গেলে না কোটি টাকা পায় মাসে, চোরাচালানের টাকা। বুঝতে পেরেছি। তো বাংলাদেশ করে না কেন? তার মানে সেনাবাহিনী বিজিবি দিয়ে ইনকাম করে, রাইট? হ্যাঁ, বিজিবিতে শুধু সৈনিক আছে, বিজিবির যত বড় অফিসার সব সেনাবাহিনীর অফিসার। একটু স্মরণ করো, ওই যে তোমার ইয়েতে হত্যা করছিল 48 জন, বিডিআর বিদ্রোহ। হ্যাঁ হ্যাঁ, ওইটা তো বিডিআর এর জায়গা, যে দরবার হল বিডিআর এর জায়গা ছিল। সেনাবাহিনীর কর্মকর্তা কাম্মান কি, এটা তো ডেপুটেশনে যায়, যেহেতু বর্ডারে মানে রুটি কলার ভাগাভাগি নিয়ে ওই সময় এটা নিয়ে ঝামেলা হয়েছিল। এটা হচ্ছে যে বর্ডার অঞ্চলে সেনা পাঠাইতে পারবে না যুদ্ধ ছাড়া, সুতরাং ওখানে বিজিবি করছে। এটা ঠিক ইন্ডিয়া তো আছে সেম, কিন্তু বাংলাদেশের সবচেয়ে বেশি, কারণ আমাদের এত বড় বর্ডার গার্ড পাওয়া তো সম্ভব না। সব বড় অফিসার ডেপুটেশনে পাঠানো হয় ওদেরকে। বিডিআর এর যত বড় বড় অফিসার আছে সব ডেপুটেশনে আর্মি অফিসার। আমার মনে হয় তরুণদা কিছু বলবে এই ব্যাপারে। দাদা, আমি আপনার কাছে আসছি। আমার একটা ছোট প্রশ্ন আছে ভাই তোমাদের দুজনের কাছে। সেটা হচ্ছে বাংলাদেশে যত বর্ডার কিলিং হয়, সব বাংলাদেশি কেন মারা যায়? একটা ভারতীয় মারা যায় না তো? দাদা আজ পর্যন্ত কাগজে বেরিয়েছে বাংলাদেশের বর্ডারে একজন ভারতীয় মারা গেছে? দাদা আমার দেশের বিডিআর তো সব দাও তো তোমরা দুজনে, আমরা মারি না। আমরা হচ্ছে যে দাদা এই পশু হত্যা মহাপাপ, আম্মাং শরণাং গাচ্ছামি বুদ্ধাং শরণাং গাচ্ছামি। আমরা বুদ্ধের ভক্ত, তো
বাংলাদেশের বিডিআর, এই জন্য আমরা কোনো হত্যা করি না। আচ্ছা, একটু আগে রাশেদ ভাই অবশ্য এটার ব্যাপারে বলছিল যে হ্যাঁ ঠিক আছে, তোদেরকে মাইরে কাটা তারা ঝুলায় রাখে, তোরা মারস না কে, তোরা একটা গুলি কর, তোরা দুই চারটা বিএসএফ ফালাই দে। মারবে কেমনে? চোরা চালান করতে বাংলাদেশে কেউ আইতে হবে তো। এখন দাদা যদি নাই আসে বাংলাদেশের বর্ডারে, তো মারবো কেমনে দাদারে? এখন আমি না যাই তো দাদা আমারে পিটায়। কাহিনীটাই ব্যাপারটা এটাই। এবার যখন ইলেকট্রিফাইড যখন ফেন্সিং হয়ে যাবে, তখন যদি পার হতে যায় ওই গাড়ি তো সেটে থাকবে, তখন তোমরা আবার বলবে বর্ডার ক্লিক হচ্ছে। হ্যাঁ। এ তো ঘোষিত ভাবে করা হচ্ছে যে ইলেকট্রিফাইড হচ্ছে, ঘোষিত ভাবে 440 ভোল্ট অলওয়েজ চালু থাকবে। দ্বিতীয় আর একটা প্রশ্ন হচ্ছে, এতদিন ভারতবর্ষ সীমান্ত ঘিরেনি, আজ কেন ঘিরছে? কি এমন হলো 2 বছরের মধ্যে? কি এমন পরিস্থিতি হলো যে ভারতকে এত কোটি কোটি টাকা দিয়ে একটা সীমান্ত, প্রায় 4000 কিলোমিটার সীমান্ত ঘিরতে গিয়ে কয়েক লক্ষ কোটি টাকা লাগবে? দাদা এখানে ভারতের গায়ে কি চুলকার ছিল? না না দাদা, এখানে ব্যাপার আছে দাদা। এই যে আপনি যে চেয়ারটায় বসে আছেন না দাদা, আপনি যে চেয়ারে বসে আছেন, এই চেয়ারের আগে তো আরেকটা চেয়ার ব্যবহার করতেন, ঠিক না? এটাকে আরেকটা চেয়ার ছিল না? এখন আপনি ওই চেয়ার বাদ দিয়ে এই চেয়ার কিনছেন, তার মানে আপনি লাভ ক্ষতি আপনি চিন্তা করে নিছেন যে এই চেয়ার কিনলে আমার কি লাভ হবে কি ক্ষতি হবে। তো ভারতও ধরেন চিন্তা করে নিছে যে বর্ডারে, এক্সাম্পল ধরলাম যে $1 বিলিয়ন খরচ করে আমি পুরোটা কাঁটাতারের বেড়া দেওয়া আমার জন্য ভালো। কারণ হচ্ছে যে যদি আমি খালি সৈনিক রাখি, ক্যামেরা আর এগুলো চালাই, তাইলে আমার বছরে যাবে 1 বিলিয়ন। আর এখানে 1 বিলিয়ন দিয়ে পার্মানেন্ট একটা সলিউশন গেলাম তো আগামী 20 বছর। সেই চিন্তা করে হয়তো, কারণ ভারতের তো আপনার দেশ বড়, চতুর্দিকে বর্ডার। এখন আপনি কতক্ষণ দাদা চায়নার ওইখান থেকে সেনা আইনা আপনি বাংলাদেশ গার্ড দিবেন, আবার কতক্ষণ পাকিস্তান থেকে? আপনার তো চতুর্দিকে দেখতে হয়, এই জন্য আপনি পার্মানেন্ট সলিউশনে গেছেন। আমার মনে হয় এটা সলিউশনটা, আমার মনে হয় ভারতের সেফটিটা দেখতেছে। এখন আমাদের বাংলাদেশেরও উচিত বাংলাদেশের বর্ডার সেফটিটা নিশ্চিত করা। ভারত বেড়া দিচ্ছে, বাংলাদেশও বেড়া দেওয়া উচিত, তোরাও বেড়া দে। বাংলাদেশ কেন দিবে ভাই? বাংলাদেশ থেকে চোরা চালানোই কোনো জিনিস যায়? এইটা আবার কি কইলা? যাক না যাক, যাক না যাক, 150 মিটার যেটা সেটা ছেড়ে বাংলাদেশের বর্ডার সিকিউর করুক না। বেড়া আপনি দিলেও যা, আমি দিলেও তাই। না না, কাহিনী কি জানো? আমি যখন ক্লাস 8-এ পড়ি, তখন আমাদের একটা আসছিল যে মানে ফারাক্কা বাঁধের ক্ষতি, ফারাক্কা বাঁধের কারণে আমাদের দেশের ক্ষতি এবং প্রতিকার কি। তা আমি মাস্টারি করি, খাতায় লিখে আসছিলাম যে ফারাক্কা বাঁধ দিয়া তো ইন্ডিয়া পানি বন্ধ করে রাখছে, এখন আমরা একটা কাজ করতে পারি, ফারাক্কা বাঁধের চেয়ে আরো 5 ফিট উঁচু একটা বাঁধ বানাইতে পারি। তাহলে ইন্ডিয়া যখন পানিটা ছাড়বে আইসা আমার বাঁধে লাগে যাবে। 5 ফিট যেহেতু উঁচা, 1 ফিট উঁচা হইলেই তো পানি আবার ইন্ডিয়ার ভিতরে ঢুকা যাবে। এই হইছে আমার বুদ্ধি। এখন আমার পরে রেজাল্ট দিছে, পরে স্যারে তো ধোলাই। সে কি ধোলাই? বললাম স্যার কেন? কয় যে এইভাবে কি প্রতিকার করে? আমাকে স্যার এছাড়া আর আমার কাছে প্রতিকার কেন? তোমার কথা ওই রকম। ভারত তো বেড়া দিছে, তুমি যদি কষ্টে যদি কুলাইতে পারো, তোমার যদি মনে হয় যে তোমার খরচ কমবে, তাহলে তুমি পাকা ওয়াল তুলে দাও না, 25 ফিট উঁচা ওয়াল তুলে দাও। জেলখানার ওয়াল আছে না, ওইরকম ওয়াল তুলে দাও। ওই যে চীনের জানি কি একটা ওয়াল আছে না, মঙ্গোলিয়ানদের ভয়ে বানাইছিল, কি ওয়াল মনে আছে? ওয়াল বানাইছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চায়নাতে চীনের প্রাচীর, মঙ্গোলিয়ানদের থেকে বাঁচার জন্য। তো তোমরা ইন্ডিয়ানদের থেকে বাঁচার জন্য প্রাচীর বানাই দাও ভাই। মানা করছে কে তোমাদের? কেউ মানা করছে? অযথা এগুলো নিয়ে ভেজাল করো কেন? তাহলে এই যে আরটিভি থেকে শুরু করে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন সহ অন্যান্য টেলিভিশন চ্যানেল যেটা প্রচার করছে সীমান্তে বিএসএফ বিজিবি মুখোমুখি অবস্থানে, খুঁটিগারা নিয়ে দ্বন্দ্ব, তাহলে এগুলো শুধুমাত্র উস্কানি ছড়ানোর জন্য, তাই? এটা তো উস্কানি। তুমি এইটা কেন গতকালকের যে 6টা গুলি চালাইছে আকাশের দিকে বাংলাদেশের বর্ডার গার্ড, সেইটাকে কত বড় করে নিউজ করে দেখাইছে যে এই প্রথম
25 বছরের ভিতরে চোখে চোখ রেখে বিজিবি কথা বলেছে বিএসএফ এর সাথে। তা আমার কথা হচ্ছে যে আকাশের দিকে মারলা কেন বাবা, বিএসএফ এর মাথার দিকে কেন মারলা না তোমরা? বুঝতে পেরেছি। ওখানে মাইরা দিতা। এখন যখন তার মানে বিপদে এগুলো পড়ো তখন ইন্দিরা, উস্কানি। যখন বিপদে পড়ে তখন শেখ মুজিবের কথা মনে হয়। হুম। এই যে কয়দিন পরে গঙ্গা চুক্তির সময় বলবে কেন করবেন না, শেখ হাসিনার সাথে চুক্তি হয়েছিল না, তখন এদের আব্বা ডাকতো, কোনো অসুবিধা নাই বিপদে পড়লে। আর বিপদে যখন না পড়ে, যখন একটু ভালো থাকে, তখন বাপের পাশায় কামড় দেয়। এটা হচ্ছে আমরা হচ্ছে যে সেই জাতি। বুঝতে পেরেছি। যে আপনাদের দুজনকেই ধন্যবাদ। আজকে আমাদের অনুষ্ঠানটা অলরেডি 45 মিনিট হয়ে গেছে। তরুণ দাদা আপনাকেও ধন্যবাদ, রাশেদ ভাই আপনাকেও ধন্যবাদ। আমরা এই অনুষ্ঠানটি আর কন্টিনিউ করছি না, আমরা কিছুক্ষণের মধ্যেই অনুষ্ঠানটা শেষ করে দিব। পরিশেষে যাওয়ার আগে শুধু তরুণ দাকে একটা কথাই জিজ্ঞাসা করার আছে, সেটা হচ্ছে ফিউচারে কি মনে হয় যে ভারত বাংলাদেশে অ্যাটাক করতে পারে? আপনার দৃষ্টিভঙ্গি থেকে আপনি কি মনে করেন? তো বলে যে কোনো সময় হ্যাঁ, এই যে অগ্নি স্ফুলিঙ্গ গুলো যেখানে বারুদের স্তূপ জমা হয়ে আছে, সেখানে যদি পড়ে, যে কোনো দিন যে কোনো সময় তোমাদের রাজশাহী আর রংপুর চলে যাবে। আমার তো মনে হচ্ছে তারপর না। ভেতরে বাংলাদেশের ঢুকে মানুষ তাণ্ডব ঐক্যবদ্ধভাবে, মাচাবে, ভেতরে বাংলাদেশের ঢুকে মানুষ তাণ্ডব ঐক্যবদ্ধভাবে মাচাবে। ভারতীয় সেনাবাহিনী কি জিনিস, গোর্খা ব্যাটালিয়ান কি জিনিস, কুমায়ুন ব্যাটালিয়ান কি জিনিস, এদের যুদ্ধ দেখার খুব শখ। পাকিস্তান একবার দেখেছে, পাকিস্তান তো 48 থেকে হারছে, 62টা 65তে একবার হেরেছে, 62তে না, 62তেই বোধ হয় একবার হেরেছে, 71-এ একবার হেরেছে, 99-তে একবার হেরেছে,